অনুশীলন সাহিত্য সংসদ করিয়া যে আমি পাঠাগারের বই আনলাম, পাঠাগারতে আমি বাচ্চা বাচ্চা যে বইগুলি আনছি এর ভিতরে দেখা গেছে অধিকাংশই প্রবন্ধের বই। এবং এই প্রবন্ধের বইগুলি আমার এতেই মজা লাগবে, আমার যে ভাষাটা আমি বুঝি না, যে ভাষাটা আমাকে শিখায় না, কিংবা যে ভাষাটা আমার কাছে কঠিন লাগে, এই ভাষাটা আমার আরো ভালো লাগবে, আরো ভালো বিষয়টা কি আরো ভালো লাগছে। এই যে ভালো লাগা মানে এই কঠিন বিষয়টা, একটা প্রবন্ধের যে কঠিন বিষয় তার ভিতরে যে অন্তর্নিহিত অনেক কিছুই থাকে, একটা বাক্যের ভিতরে অনেক ধরনের আপনার ডাইমেনশন যেখানে আমরা খুঁজে পাই এখন, কিন্তু সেটা না বুঝাই, সেটা না চিনাই, তখন আমার ভালো লাগতো প্রবন্ধ পড়তে। তো এইখানে এই প্রবন্ধের বই পড়তে পড়তেও দেখা গেল যে আপনার বিজ্ঞানের বইও পড়ছি, হ্যাঁ, যখনই কোনো একটা জটিল বিষয়ের দিকে আপনার কেউ আলোকপাত করছে ওইটার দিকে আমার মন গেছে গা, মানে জটিলতাটাই আমার আপনার কাছে কেমন জানি একটা প্রিয় প্রিয় হয়ে উঠলো। এই জটিল জটিল বিষয়ের ভিতরে ঢোকার পরে একদিন আমরা দেখলাম যে মস্তিষ্কের নিউরন গুলি, মানে মানুষ যা করে, মানুষ যা দেখে, মানুষ যা ভাবে, মানুষ যা পড়ে, তার মনে না থাকলেও এটি মস্তিষ্কের নিউরনে থেকে যায়। একদিন এইরকম একটা তথ্য পাইলাম কারে থেকে, এটা তো ভালো জিনিস আসলে সত্য। তারপরে আমার থিওরি পড়লাম, হ্যাঁ, বিজ্ঞানের থিওরি গুলি পড়লাম, বিশেষ করে আমার এই যে জীবের পানির উদ্ভব, হ্যাঁ, পানি কিভাবে পানি হইলো, পানি থেকে জীব জগৎ তৈরি হইলো, এই বিষয়টি পড়লাম। তো এই যে পানি দেওয়া, হ্যাঁ, এই যে পড়াশোনা, এই যে দেখার ভঙ্গি, হ্যাঁ, এই দেখার ভঙ্গিগুলি আমার মস্তিষ্কের নিরীহ থেকে একটু জটিল লাগার এই বাড়িতে, জটিল লাগাতে এই বাড়ি। তো এর মাঝখানে তো আমি এই জটিলতার ভিতরে থেকে প্রথম চলে যাই বলে নিয়ে লিখছি, তারপরে আসলো এক নারী। তখন 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 দেওয়া কি ঘটনা লাগলো, তখন ঘটলো নারীর প্রেম। এখন নারীর প্রেম যে ঘটলো, এই যে আমার যে অভিজ্ঞতা, মানে যেগুলি আমি ইতিমধ্যে বললাম, হ্যাঁ, এই যে আমার নিউরনে জমা হয়ে রইল, নারীর প্রেম শুধু নারীতেই থাকলো না, হ্যাঁ, একান্তই ব্যক্তি হয়ে উঠলো না, একান্তই অনুভূতি হয়ে উঠলো না একটা নারী একটা পুরুষের প্রতি, কিংবা একটা পুরুষ একটা নারীর প্রতি অনুভূতি হয়ে উঠলো। এখানে দেখা গেল যে আপনার, হ্যাঁ, শোষকের বিরুদ্ধে নড়ে উঠে, কোটি মাইল ব্যাপী নড়ে উঠে আমার আবুল, হ্যাঁ, যখন প্রেমের কথা বলতে যায় তখন এই শোষকের কথা একবারে। তারপরেও মার্কস এক সময় ভালো লেগে গেল, হ্যাঁ, মার্কস এক সময় ভালো লেগে গেল, মার্কসের দর্শন করি। ও দর্শন করার যে আপনার প্রথম পাঠ নিতেছে আপনার মার্কসই প্রথম করি। এখানে সিরাজুল ইসলাম চৌধুরী করি, আমি সিরাজুল ইসলাম চৌধুরীর ভিতরে বিচিত্র এক প্রবন্ধ ভাই, আপনার চমৎকার এক প্রবন্ধ, বেকনের মৌমাছিরা। আরে নাম শুনে আমি একবারে বিমোহিত, এত বিমোহিত যে আমি কি কয় বেকনের মৌমাছিরা, এত চমৎকার নাম হইতে পারে একটা প্রবন্ধের। মানে আমি নিজে নিজে একবারে আপ্লুত হইলাম, একেবারে আপনার এত আপ্লুত হইলাম যে এই বিষয়টা কি। এই প্রবন্ধটা এখনো আমার কাছে আছে এবং এই প্রবন্ধটা এখনো আমি করি। এইটা কি, বেকনের মৌমাছিরা হলো শ্রমিক শ্রেণী। এই যে আমার ভিতরে আপনার শ্রমিক শ্রেণীর আর্তনাদ, শ্রমিক শ্রেণীর আর্তনাদই না শুধু, মার্ক্সের তত্ত্বই না শুধু, আমি যে আবহাওয়ায় জলবায়ুতে, কিংবা যে অজপরাগায় আপনার জীবন বাস্তবতা, কিংবা যে কঠিন বাস্তবতা, যে কঠিন দারিদ্রতা ভিতর দিয়ে আমি গড়ে উঠছি, হ্যাঁ, যেখানে আমার একটা প্যান্ট পরে 2 বছর আপনার ইন্টারমিডিয়েট চালানো হইতে লাগছে, এই যে আমার কঠিন বাস্তবতা, তখন ইরিদান ছিল না কাঠা প্রতি, কিংবা 10% 10 মণ ধান কিংবা 8 মণ ধান ছিল, 10% কত 8 কাঠা হইতেছে কত 8 কাঠা ধান 1 মণ, এক মণ ধান হইতো তখন যে সেই আমার পরিবার, সেই পরিবারের ভরণ পোষণ চলতো না আপনার, মানে খাদ্যের যোগানি আমার পড়তো না, তার ভরণ পোষণটা আরো দূরে। তো এই বাস্তবতা শুধু আমারই না, তখন অনেকেরই সেই বাস্তবতাই ছিল, সেই বাস্তবতা তখনই ছিল। তারপরে দেখলাম দুর্ভিক্ষ শুনলাম, হ্যাঁ, কলেজে স্কুলে যখন পড়তাম
তখন পত্রিকা পড়ার কোনো ছিল না, মানে সংস্থান ছিল না আমার। সেখানে দেখলাম একটা ভাঙা আলমারির, এই যে এরকম আমাদের পাঠাগারটার একটা ভাঙা না, কাজ ভাঙা না, এরকম একটা কাজ ভাঙা, ওইখানে ওইটার ভিতরে আপনার পত্রিকা রাখতো। আমি একটা একটা পত্রিকা প্রায় দিন নিয়ে যেতাম, হ্যাঁ, পুরান পত্রিকা। সেই পত্রিকাগুলি পড়তাম। তো এই যে বাস্তবতা পার হইয়া তারপরে যখন আমি এই প্রেমের কথা বললাম, শুধু প্রেমই থাকলো না সেখানে। আজকেও আমি ওই দিন কামালের সাথে বলতেছিলাম, কয়েকদিন আগেও, যে একটা কবিতার কথা, যে কবিতাটা যে উর্দু সাহিত্যের এক বিখ্যাত কবি, মেয়ে কবি, মহিলা কবি, নারী কবি, এবং তার সাথে আমাদের ভাবজগতের কবিদের, এই বাংলার এই হাওড় অঞ্চলের ভাবজগতের যে কবিরা, তার যে একটা মিল, অসম্ভব রকমের এক মিল আমাদের দেখা গেল। যে ভাবুকরা, এই ভাবুক কবিরা কিভাবে নারী হইয়া, নিজে নারী হইয়া একটা নারীর গল্প বলতেছে, সেই নারী হইয়া পুরুষের গল্প বলতেছে। মানে ভাব তখন সে সম্পূর্ণ তো একজন নারী, এমন ভাবে সে উন্নীত হইয়াও গেল যে একজন নারী হইয়া আপনার মানে তার গীতি কবিতাগুলি লেখা শুরু করলো। ঠিক এরকম ভাবে ওই যে উর্দু কবির যে কবিতা এবং আপনার ইয়ার কবিতার সাথে কি মিলে গেল। তখন দেখলাম যে আমি একটা কবিতার লাইনই লিখেছি। আমার কবিতা, কোনো একটা কবিতার ভিতরে আছে, কবি হতে হলে আগে নারী হতে হয়। তাহলে এই যে আলোচনা শুনলাম, এই যে আমার প্রেমের যে আমার কথা, হ্যাঁ, ওই ওই প্রেমের যে বাগান, সেই বাগানের তো ওই 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 প্রেমের কবিতাগুলি এখন আমার কাছে আরো 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 দার্শনিক মনে হয়। যে সহজ সহজ কথাগুলি, রাত হয় রাত বাড়ে, আকাশে তারারা হারায়, মিতা ও অমিত উত্তাল সাগর, দুজনে দুজনায় দুহাত বাড়ায়। এই যে প্রেমের কবিতা, এই প্রেমের কবিতা শুধুমাত্র একজন নরনারীর কবিতার ভিতরে থাকতো না। আমি আজকেও ভাবি, অদ্ভুত লাগে আমার কাছে, এটার ভিতরে অন্তর্নিহিত একটা দর্শন আছে, হ্যাঁ, একটা হাহাকার আছে, একটা কান্না আছে, একটা নির্যাতিত মানুষের বেদনার আমের ছাপ আছে। মিতা ও অমিত উত্তাল সাগর, দুজনে দুজনায় দুহাত বাড়ায়। তারা কত দূরত্বে, তারা কত মানে কাছে আসার, কিংবা কত গণমানুষের কাছে আসার, কিংবা কোন জীবনের কাছে আসার, কিংবা প্রকৃতির কাছে আসার যে এক রূপ, সেই এই রূপের বর্ণনা সেখানে আমাদের ভাষা উঠে আমার কাছে। সেখানে সেই প্রকৃতি আছে, হ্যাঁ, সেই নারী আছে, সেইখানে সেই সমাজ আছে, যে সমাজে আমি পার করে আসছি, যে দেশ আমি পার করে আসছি, যে ৭১ আমি পার করে আসছি। ইসলামের ভিতরে আমরা দেখলাম যে এইগুলি রয়ে গেছে। এইগুলো দ্বিতীয় ধাপের আমি অবাক হয়ে যাই। তারপরে যখন আমি আসলাম জনপদে ঘোরা মানুষ, তখন সেখানে মূলত আমি এই যে আমার যে ইতিমধ্যে অভিজ্ঞতার যে শিল্প বয়ান, এই যে এতদিন মানে গতানুগতিক সবার মতোই লিখলাম, সুরা পাশার মতো লিখলাম, হ্যাঁ। তারপরে তখনকার আমি আল মাহমুদের কথা বলবো না, শামসুর রহমান কিংবা শহীদ কাদরি, হ্যাঁ, কিংবা শক্তি, তার মতো যে লিখে যাইতেছি, হ্যাঁ, একই ধারা একই চেতনায়, কিংবা তিরিশের হুবহু অনুকরণ করে যে লিখে যাইতেছি, তখন ভাবলাম যে না, ৩০ থেকে একটু পরিবর্তন দরকার, হ্যাঁ, ৩০ থেকে উত্তরণ দরকার। আমার কাছে মনে হইল যে কেউই ৩০ থেকে উত্তরণ করতে পারে নাই তখন, ৯০ দশক পর্যন্ত সবাই ৩০-এর ভিতরে দৌড়ঝাঁপ লাভ জাপ করতেছে। এই যে লাভ জাপ দৌড় জাপ ৩০-এর ভিতরে আমার কাছে মনে হইলো যে একটু কি ব্যতিক্রম করা যায় না। তখন আমি ৮ বছর সময় নিলাম। ৮ বছর সময় আমি জনপদে ঘোরা মানুষ করি। এখানে জনপদে ঘোরা মানুষ আমি প্রকাশের কাছে যাই নাই, নিজেই করলাম। নিজে করার পরে অসুস্থ হয়ে পড়লাম। কিন্তু এই জনপদে ঘোরা মানুষের ভিতরে আমি যে কাজগুলি করলাম, একই সাথে শিল্প, একই সাথে আমার বাস্তবতা, একই সাথে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, শিল্প সাহিত্যের রাজনীতি, এবং আমার জীবন অভিজ্ঞতা, বিশেষ করে চলো যাই বলি নিয়ে, এবং আমার
উত্তরে প্রেমের যে অভিজ্ঞতা, সেইটাতে একটা মানে শিল্পকে ভিন্ন এক রূপে রূপায়িত করার প্রচেষ্টা আমি লিখলাম জনপদে গুণা মানুষ। এখনো সেটা আমি পাঠকের কাছে আমি কতটুকু লিখতে পারছি সেটা বিষয় না, কিন্তু আমি যখন দেখি যে সেটা সেখানে তার ভাষা, সেখানে তার শৈলী, সেখানে তার আঙ্গিক, সেখানে তার উপমা, এখানে তার উৎপ্রেক্ষা, এই বিষয়গুলি 30-এর থেকে আলাদা করা হয়েছে, 30 থেকে আলাদা করা হয়েছে। এখানে অনেক কিছুই আপনার আগের সংঘবদ্ধ অবস্থান থেকে বাইর করিয়া মানে একটা মুক্তির দিকে নিয়ে আসা হয়েছে কলা প্রকৌশলকে, ইঞ্জিনিয়ারিং দিকটা, কবিতার ইঞ্জিনিয়ারিং দিকটা। আর বিষয়ের দিকটা রয়ে গেছে আমাদের প্রাচ্যের মানুষের। হ্যাঁ, তখন আমি পাশ্চাত্যের যে দাদাগিরি, পাশ্চাত্যের যে দাদাগিরি কিংবা পাশ্চাত্যের যে মাতাব্বরি, এগুলি আমি ততটা পুঙ্খানুপুঙ্খে জানি নাই, সেই দর্শন আমার পড়া ছিল না। আজকে যতটুকু জানি, তখনই আমি আমার জনপদে ঘোরা মানুষ তো কামাল মোহাম্মদ এবং আমরা যারা পড়ছি, আমরা কাছের মানুষ, অনেকেই হয়তো সেটা করে নাই। তো সেইখানে যারা দেখবে, সেখানে সমস্ত প্রাচ্যের মানুষের কথা সেখানে আছে, সমস্ত প্রাচ্যের জীবনের কথা আছে, সেখানে হাসি কন্যার কথা আছে, সেখানে প্রাচ্যের দুঃখ দুর্দশার কথা আছে, সেখানে প্রাচ্যের যে জীবনযাত্রা, প্রাচ্যের যে প্রকৃতি, সেখানে তাদের কথা আছে। কিভাবে আছে যে পাশ্চাত্য যেভাবে কলোনিয়াল সৃষ্টি করে গেছিল, যেসব দেশে কলোনিয়াল সৃষ্টি করে একটি উর্বর ভূমির একটা আমাদের মতো ভারতীয় উপমহাদেশের যে কলোনি, ইংরেজ কলোনি স্থাপিত হয়েছিল, এর ধন সম্পদ লুণ্ঠন করিয়া যেভাবে ইউরোপকে আপনার উর্বর করা হয়েছে, যেভাবে ইউরোপ উর্বর হয়েছে, যেভাবে ইংল্যান্ড উর্বর হয়েছে আমাদের ধন সম্পদ দেয়া, এটা তখনও আমি সেইভাবে ভাবি নাই। কিন্তু আপনারা দেখবেন যে এই জনপদে ঘোরা মানুষে এগুলি আছে, এবং আমাদের কবিদের যে চরিত্র, কবিদের যে চারিত্র, আমাদের কবিতার রাজনীতির যে চারিত্র, সেগুলিও সেখানে আছে। তো এই সব প্রেক্ষিত থেকেই আমার কবিতার বয়ান আমাদের শুরু হইলো, গেল জনপদে ঘোরা মানুষ। তারপরে আরো কয়েক বছর, 2 বছর গেল, 2 বছরের পরে সেখানে যেভাবে ধনুর্বিদ্যা শেখা, তখন আমি মার্কস একটু আধটু তখন মার্কসের যে মার্কস এবং এঙ্গেলসের যে ইটা, হ্যাঁ, দর্শনটা, যে এটা কি বলে জানি, ইশতেহারটা, মার্কস এঙ্গেলসের যে আপনার কমিউনিস্ট পার্টির ইশতেহার, এটা করি, এবং এটা আপনার দেখা যায় যে আমরা নিয়মিত একটা পাঠচক্র করি। তখন ওইটা চলে গেল অনেকটা মার্কসের কাছাকাছি। আমাদের যে আমার যে বইটা, ওই যেভাবে ধনুর্বিদ্যা শেখা, শিরোনামটাই সেখানে আপনার মার্কসের কথাই আমরা সেখানে বললাম। তো এই ধনুর্বিদ্যার পরে আবার এই ধনুর্বিদ্যা আবার ক্রিয়া করলো ইয়ার উপরে, এই যে সীমানায় কাটাটা। যখন আমাদের দেখলাম যে আপনার কিভাবে সীমানাগুলি আমাদের যে সীমানা, যে এটা কিসের সীমানা, এটা বুধের সীমানা, এটা চিন্তার সীমানা, এটা কল্পনার সীমানা, তারপরে এটা ধর্ম দর্শনের সীমানা, সেটা রাষ্ট্র দর্শনের সীমানা, সেটা সামাজিক দর্শনের সীমানা। এই সীমানাগুলি দেখা যায় যে আপনার উঠে আসলো সীমানায় কাটাতারে। তো এই সীমানাগুলি চিহ্নিত হইল, সীমানায় কাটাতারে এই চিহ্নিত করলাম আমি। হ্যাঁ, যে আমাদের ভূত থেকে আমাদের দর্শনের সীমাবদ্ধতা পর্যন্ত যে সীমানা, হ্যাঁ, একজন ব্যক্তির তার চিন্তা চেতনার সীমানা থেকে দর্শনের সংকটের যে সীমা, সেই সীমার উল্লেখগুলি থাকলো আমার সীমানায় কাটাতারের উপর। তো সীমানায় কাটাতারের পর তো আপনার আমাদের যে পৃথিবী, আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা এতটাই এলোমেলো হইল, এতটাই সম্প্রসারণবাদী হইল, রাষ্ট্র ব্যবস্থা এক রাষ্ট্র আর রাষ্ট্রের উপরে সম্প্রসারণবাদ চালাইলো, এক দেশ আর এক দেশের উপরে জোর করে আক্রমণ চালাইলো, এই আক্রমণ দেশকে আপনার অযথা আক্রমণ করিয়া একটা দেশকে আপনার তার অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে দিল। এরকম নানা অঘটন ঘটার সাথে সাথে এইগুলি যখন ক্রিয়া করতে থাকলো, তখন হইল আমার 16 চালের বাগাগুলি। 16 চালের এর যে কত খেলা, কত রঙের যে আপনার মেলমেশ, এটা কল্পনার অতীত। আমি নিজেও ভাবতে পারি না যে কত রকমের প্রতিটা শব্দে, প্রতিটা বাক্যে, প্রতিটা চিন্তায়
সেখানে আপনার 16 চালের বাগাডুলি, মানে চাল, শুধু চাল আর চাল, শুধু চাল আর চাল। এইগুলি আমার ভিতরে 16 চালের বাগাডুলিতে মানে উপস্থাপন করবে। আমার ইয়েতে এহসান হাবিব ফ্ল্যাপে বলতেছিল যে সরকার আজিজের কবিতা কে মনে হয় যে সেখানে তিনি নিরীক্ষা করছেন। আসলে কি নিরীক্ষা না, সরকার আজিজের কবিতা নিরীক্ষা নিষ্পন্ন কবিতা। এই নিরীক্ষা নিষ্পন্ন কবিতা বলতে এহসান হাবিব কি বোঝাইছিল সেটা আমি আজও বুঝতে পারি নাই, হয়তো বোঝার চেষ্টা এখনো করছি। নিরীক্ষা নিষ্পন্ন অর্থ কি, আসলে নিরীক্ষা আমি করছি কিনা, এবং একটি কবিতা লেখার পর আরেকটি কবিতায় নিরীক্ষা যায় কিনা, কিংবা প্রতিটি কবিতায় নিরীক্ষিত হয় কিনা, নিরীক্ষার পর নিরীক্ষা হয় কিনা, এইসব বিষয় নিয়ে হারিয়া, কিংবা শেষ পর্যন্ত হ্যাঁ একটা সেমিকোলন, একটা ড্যাশ, হ্যাঁ একটা শব্দগুলি একত্রিত করে দেওয়া, শব্দগুলিকে ভেঙে দেওয়া, মানে বিরাম চিহ্নগুলিকে এলোমেলো করে দেওয়া, বিরাম চিহ্নগুলিকে মানা না মানার বিষয় সামনে নিয়ে আসা, এটাই হয়ে গেল ওই শ্বাসমূলের নিঃশ্বাস। এই যে বিচ্ছিটানোর দিন দেখেন কি অসম্ভব, অবাক করার বিষয়। আমি তখনও ভাবি নাই যে সবারই বই বেরিয়েছে, আমার বই বেরিয়েছে না। আমার নিজের ভিতরে এমন একটা করন্ত হইল, তখন 4 মাস না 3 মাস বাকি বই মেলা, 3 মাস না 2 মাস বাকি। তখন প্রতিজ্ঞা করলাম প্রতিদিন আমি আপনার 1 পৃষ্ঠা কবিতা লিখবো, 2 পৃষ্ঠা কবিতা লিখবো, 1.5 পৃষ্ঠা কবিতা লিখবো, কিন্তু 1 পৃষ্ঠার নিচে আমি আসবই না। তখন কি উপায়? তখন আমি আশ্রয় নিলাম জাপানি হাইকুর। তো আমাকে তো জাপানি হাইকু লিখলে হবে না, হাইকু লিখতে অনেক সময়ের দরকার, 5 বছর সময় দরকার একটা হাইকু বই করতে। তখন মানে বিগত রেজিম, বিগত শাসনযন্ত্র, বিগত রাষ্ট্র, বিগত 15 বছর যে উত্থান পতনের ইতিহাস, সেই উত্থান পতনের ইতিহাসের ভিতরে এমনই এক বাস্তবতা আমার কাছে দিল, আমি কেবলই স্বপ্ন দেখতে থাকলাম। আর এই স্বপ্নগুলি, প্রতিটা স্বপ্নই এক একটা টুকরা কবিতা। প্রতিটা, আপনারা যদি বিচ্ছিন্ন পড়েন, এখনো যদি আপনাদের কাছে দেখেন, প্রতিটা স্বপ্নই একেবারে আপনার স্বপ্নে, মানে আমার পূবের কথা। কতবার যে সেখানে পূবের কথা লেখা আছে, অসংখ্যবার সেখানে পূব লেখা আছে। পূব মানে আমাদের প্রাচ্য, পূবের দেশ, প্রাচ্যের দেশ, এবং পূব মানে আমার বাংলাদেশ, এবং পূব মানেই আমার উপমহাদেশ। এর যে আপনার স্বপ্ন কল্পনা, সেখানে আমি একটাও উল্লেখ করি নাই যে আমার দেশের রাজনীতি এমন, আমার দেশের, কারণ এইগুলি আমার বলা হয়েছে ইতিমধ্যে জনপদের গোড়া মানুষ থেকে আরো আগে আমি এইগুলি শেষ করে দিচ্ছি। তখন শুধু স্বপ্ন আর কল্পনা, আমার শুধু আশাবাদ, এই বুঝে আমার আমি কুলে উঠছি, এই বুঝে আমি পার হচ্ছি। হ্যাঁ, এই স্বপ্ন আর কল্পনা কত অসংখ্যবার পূব আপনারা সেখানে লোকেরা, কখনো আমি পূর্বও বলি নাই, সেখানে আমার ভাষা পূবকে উল্লেখ করছি, সচেতন ভাবে উল্লেখ করছি, দাড়ি কমাগুলি সচেতন ভাবে আমরা সেখানে ব্যালেন্স করছি। হ্যাঁ, তারপর আপনার সেখানে কোনো শিরোনাম দেওয়া হয় নাই, একটার পর একটা করে দেওয়া হয়েছে। শেষে 4-5টা কবিতা আমার ছিল, এইগুলি আগের কবিতা, যেগুলিতে কিছু কষ্ট বেদনা, আমাদের রাষ্ট্রের হাহাকার, নির্যাতনের কথা আছে। কিন্তু এই টুকরা কবিতাগুলি যে বৃহৎ অংশ জুড়ে আমার কবিতা 48 বৃহৎ অংশ জুড়ে কেবলই স্বপ্ন, কেবলই ভালোবাসা, কেবলই নিজের দেশের প্রতি আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কল্পনা, সেই কল্পনাগুলি আমি তুলে ধরছি বিচ্ছেদনার দিনে, লক্ষ্য করবেন। তো এই যে একটা বছরও যায় না, সেই আকাঙ্ক্ষার ফসল আমি পাইলাম। মানে যে রাহু গ্রাস ছিল 53 বছর, সেটা আমি পাইছি যে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানে পূবের সূর্য ওঠার একটা ভঙ্গি, যেটাতে ইঙ্গিত ছিল বিচ্ছিটনের দিনে, বিচ্ছিটা ছিল যেটাতে আপনার কি জানি বীজ অঙ্কুরিত হবে, বীজ ফুটবে, সেখান থেকে চারা গাছ হবে। তো আমি দেখলাম কি বীজটা ফুটার যে বীজটা মানে উকি দেওয়ার যে আপনার একটা
সম্ভাবনা সেটা 5ই আগস্ট। হ্যাঁ, 5ই আগস্ট ঘোরার পরে তো আর কবি বসে থাকে না। কবি তো এর আগেও স্বপ্ন কল্পনার পরেও তো তার বাস্তবতা থাকে। সেই বাস্তবতার ফল হইল শ্বাসমূলের নিঃশ্বাস। আমি যে শ্বাস নেই, হ্যাঁ, আমার যে শ্বাসমূল, আমার শ্বাসমূল কি, এটা আমি নিজেই ভাবি। কি আমার শ্বাসমূল? কোথায় আমার শ্বাসমূল? শ্বাসমূলটার, এই শ্বাসমূলটার নাম কি? এই শ্বাসমূলটা কি মানুষ, না এই শ্বাসমূলটা আমার নির্যাতিত মেহনতি কৃষক শ্রমিক, নাকি এই শ্বাসমূলটা আমি নিজেই? হ্যাঁ, তো এখান থেকে যখন আমি নিঃশ্বাস নেই, তখন আমার এখানে কবিতায় দাড়ি, কমা, সেমিকোলন পর্যন্ত আমি সচেতন হয়ে এমন এক কবিতার আবহ তৈরি করতে চাই যেখানে শুধু গল্প থাকে না, যেখানে শুধু গল্পের আবহ থাকে না, গল্পগুলি আমরা টুকরা টুকরা হইয়া প্রতিটা শব্দ, প্রতিটা ধ্বনি, প্রতিটা উচ্চারণ গল্পে পরিণত হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা সরকারের থাকে কিংবা আছে। ধন্যবাদ।